ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অর্শ, পাইলস, বাংলায় বলা হয় অর্শ, হিন্দিতে বলা হয় বাওয়াসির, আর ইংরেজিতে দুটি নাম ব্যবহার হয়, পাইলস আর হেমোরয়েডস। অনেক জিনিসের দুটি করে নাম খুব গণ্ডগোল হয়ে যায়। পাইলস আর হেমোরয়েডস, যেমন ঘাম, পারস্পিরেশন আর সোয়েট। তো অর্শ একটা দারুণ সমস্যা মানুষের, বহু মানুষের অর্শ সমস্যা নিয়ে ভোগান্তি চলছে। কি করে হয়? প্রচুর রোগীর চাপ, ইচ্ছে থাকলেও আমি সব দেখাতে পারি না। আমরা যদি অ্যানাসে রেকটামের পরের পোর্শন নাম হচ্ছে অ্যানাল ক্যানেল, দুটোর মধ্যে জয়নিং একটা লাইন আছে, যাকে বলা হয় পেকটিনেট লাইন। তো দেয়ার আর মেনি ভেন্স, ইনফিরিয়ার হেমোরয়েডাল ভেন্স। এই ভেনগুলো যখন অবস্ট্রাকশন হয়ে যায়, ফুলে যায়, তখন কোনো একটা জায়গা ভেনের একটা অংশ ফুলে যায়, এইটাই অর্শ। সো engorgement, protrusion or swelling of any of the part of the inferior rectal veins ফুলে যাচ্ছে। প্রকৃতির নিয়মে, কোয়াগুলেশন ফ্যাক্টরের নিয়মে 3 থেকে 2, 3, 4, 5 মিনিটের মধ্যে ব্লাড বন্ধ হয়, যাকে অপারেশন করার সময় ডাক্তাররা চেক করে, যাকে বলা হয় ব্লিডিং টাইম অ্যান্ড ক্লটিং টাইম, বিটি অ্যান্ড সিটি। তা ক্লটিং টাইম 3 থেকে 5 মিনিটের মধ্যে বন্ধ হবেই রক্ত, তা না হলে কোথাও কেটে গেলে সব রক্ত শরীর থেকে বেরিয়ে যেত। অথচ প্রকৃতির নিয়মে বলুন, উপরওয়ালার নিয়মে বলুন, একটা নিয়ম করা আছে, রক্ত অটোমেটিক বন্ধ হবে। যাদের হয় না সেগুলো আলাদা রোগ, কিছু কিছু ক্ষেত্রে হয় না। উপরওয়ালা আবার সবার ক্ষেত্রে সমান দয়া করে না। যারা উপরওয়ালা করে, আমি প্রশ্ন করি, তারা সবার ক্ষেত্রে সমান দয়া হচ্ছে না কেন? যেখানে হচ্ছে না সেই সমস্ত রোগগুলো, পারপিউরা, হেমোরেজিকা, এই সমস্ত রোগগুলো থাকে, রক্ত বন্ধ হয় না। হেমোফিলিয়া, তাদের রক্ত মোটে বন্ধ হতে চায় না, কিন্তু নর্মালি 3 থেকে 5 মিনিটের ভিতরে রক্ত বন্ধ হয়ে যায়। তো এখানে অর্শের এই মুখটাও বন্ধ হয়ে যায়, কিন্তু আবার যখন শক্ত পায়খানা হলো বা পায়খানার চাপ পড়লো, আবার ফেটে রক্ত বেরিয়ে যাবে। মুখটা যে বন্ধ হয়ে গেছিলো, খোলাটা তো সেলাই করে দেওয়া হয়নি, গার্ড দিয়ে বেঁধে দেওয়া হয়নি, তাহলে আবার চাপ পড়ে। তাই প্রত্যেকবার স্টুলের সময়, তাই আমরা পায়খানাটা বা মলটাকে নরম রাখার কথা বলি, যাতে আর চাপ না পড়ে। তাহলে এই হলো বেসিক মেকানিজম। ভেনটা ফুলে গেছে, এনগোজড হয়ে গেছে, ছিঁড়ে গেছে মুখ, এমনিতে বন্ধ থাকছে, কিন্তু আবার চাপ পড়লে ব্লিডিং হচ্ছে। তাহলে এই ট্রিটমেন্ট এখানে করতে হবে। সার্জেনরা অপারেশন করে এই মুখটাকে বেঁধে দিচ্ছে। আর যাতে না হয়, তার জন্য কনস্টিপেশন যাতে না হয় সেই চেষ্টা করতে হবে। মাংস খাওয়া আপাতত বন্ধ রাখতে হবে, তেলে ভাজা বাইরের ফাস্টফুড খাওয়া বন্ধ রাখতে হবে। আর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পুরো মানুষের উপরে চিকিৎসা করে, সিস্টেমের উপরে চিকিৎসা করে। তাই অ্যাজ এ হোল সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে এইখানটা কেন হচ্ছে সেই কারণ দূর করার চেষ্টা করে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় সকালবেলা পাড়ার মধ্যে একটা লোক উস্কো খুস্কো চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই সন্দেহ করছে কি আবার ভোরবেলা চুরি করতে আসলো কিনা। তো কী চাইছেন? পটলার মাকে খুঁজছিলাম। পটলার মা? পটলা একটা ছেলে রিক্সা চালায়, তার মা আছে সেরকম পাগলিনের মতো ঘুরে বেড়ায়। পটলার মাকে আবার এইরকম লোক দেখা করতে এসছে কোত্থেকে সকালবেলা? না, পটলার মা শুনলাম অর্শের আংটি দেয়। তো রক্ত পড়ছে মলদারে, ওষুধ খুঁজতে গেছে পটলার মায়ের কাছে, হাতের আঙুলে পড়বে আংটি। এই চলছে আমাদের দেশ। এরকম সব কুসংস্কার প্রচুর চলছে। অর্শের আংটি বাজারে বিক্রি হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে আংটি, মাদুলি, বাবাদুলি। সো দিস ইজ দি বেসিক মেকানিজম। এই অর্শ 3 রকমের হতে পারে। এর ফার্স্ট ডিগ্রি, শুধু ব্লাড বেরোচ্ছে কিন্তু ঝুলে কিছু পড়ছে না, শুধু ব্লাড বেরোচ্ছে, ঝুলে কিছু পড়ছে না, দ্যাট ইজ ফার্স্ট ডিগ্রি অফ পাইলস। সেকেন্ড ডিগ্রি, রক্ত বেরোবে আর একটু ঝুলে পড়ে যাবে বাইরের দিকে। এইটা কিন্তু সাধারণ মানুষরা বলে, এই জন্য বলি। তাই ডাক্তারি করতে গেলে প্রত্যেক জায়গার একটু আঞ্চলিক ভাষা না জানলে কিন্তু খুব মুশকিল হবে। যেখানে তুমি প্র্যাকটিস করবে সেইখানকার আঞ্চলিক ভাষা জানতে হবে। মানুষের তো কোনো দোষ নেই, সে তার নিজের এলাকায় ছোটোর থেকে যে পরিবেশে বড় হয়েছে, যেমন শুনছে
সেই রকম সে বলবে ডাক্তার আমার বলি বেরোচ্ছে, বলি মানে দি ভেন্সটা ঝুলে গেছে, সেকেন্ড ডিগ্রি অফ পাইলস। আর থার্ড ডিগ্রি হচ্ছে ঝুলে থাকবে, কিন্তু সেকেন্ড ডিগ্রিতে ব্লাড কম বেরোয়, ঝুলে থাকে। থার্ড ডিগ্রিতে প্রোলাপস, আঙুল দিয়ে না ঠেলে ঢুকলে বেরোবে না। সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রির মধ্যে মেন পার্থক্য, সেকেন্ড ডিগ্রি ঝুলে যায় মলত্যাগের সময়, কিন্তু আবার চাপে বেরিয়ে যায়, কিন্তু আবার ঢুকে যায়। থার্ড ডিগ্রিতে আর ঢোকে না। অনেকে বলে যে ডাক্তার আঙুল দিয়ে ঠেলে আমাকে ঢোকাতে হয়। সো দিস ইজ দি ডিফারেন্স বিটুইন 3 ডিগ্রিজ অফ দ্য পাইলস। তো মনে রাখতে হবে, ফার্স্ট ডিগ্রি বাইরে বেরোচ্ছে না, শুধু রক্ত পড়ছে। সেকেন্ড ডিগ্রি বলি বা অর্শের যে শিরাটা ছিঁড়ে ঝুলে রক্ত জমে ছোট্ট টিউমারের মতন হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার চাপ পড়লে বেরোচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। সেকেন্ড ডিগ্রি। থার্ড ডিগ্রি বেরোচ্ছে, কিন্তু নিজের থেকেই আর যাবে না, নিউটনের থার্ড লর মতন তাকে বল প্রয়োগ করলে তবে আবার ঢুকবে। এই হচ্ছে অর্শ, পাইলস। কাদের বেশি হয়? যারা খুব মোটা, যাদের এক কথায় বলা হয় ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারে বাড়ে। সো রক্তটা কীরকম? ব্রাইট রেড হেমারেজ। ব্রাইট রেড হেমারেজ, টকটকে লাল রক্ত, কালো রক্ত নয়। কালো রক্ত হলে বুঝতে হবে যে উপরের কোনো জায়গা থেকে কিন্তু রক্ত আসছে। তো রক্ত যত দূর থেকে আসবে, রক্তের কালার চেঞ্জ হতে থাকবে, যত কাছ থেকে পড়বে তত ফ্রেশ ব্লাড পড়বে। তাহলে ওয়ার্সে রক্ত সবসময় ফ্রেশ ব্লাড, সবসময় ফ্রেশ ব্লাড অ্যান্ড অনলি ডিউরিং স্টুল। এইটা হচ্ছে ওয়ার্সে রক্ত। কিন্তু কনস্টিপেশন নেই, কালো রক্ত আসছে, প্রায় রক্ত আসছে, কারণ বুঝতে পারছে না। ইট মে বি এ কেস অফ কোলন ক্যান্সার। বিশেষ করে যারা মাংস বেশি খায়, রেড মিট বেশি খায়, তাদের যদি এই সমস্যা দেখা দেয়, ইউ শুড সাসপেক্ট দি পারসন হ্যাজ বিন সাফারিং ফ্রম কোলনিক ক্যান্সার। সো এই অর্শ কাদের বেশি হয়? অর্শটা বেশি দেখা গেছে হয় যাদের ওবেসিটি আছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। ইন্ট্রা অ্যাবডোমিনাল এর ভিতরে প্রেশারটা বেশি হলে তাদের সম্ভাবনা বেশি থাকে। এই প্রেশার বেশি হয় যাদের কনস্টিপেশন থাকে, যারা ওবেসিটি মোটাসোটা হয়, আর প্রেগনেন্সি পিরিয়ডে বাড়ে। তাই প্রেগনেন্সি পিরিয়ডে যেহেতু প্রেশার পড়ে, রেকটামের উপরে গ্রাভিড ইউট্রাস, বাচ্চা হয়, ইউট্রাসটা চাপ দিচ্ছে, তাদের ক্ষেত্রে বেশি বাড়ে। তো এগুলো পড়াশোনা করতে হবে, সার্জারি বইয়ে সবই আছে। আমি ছবি দেখাবো বলে একটা বই বের করলাম। এখানে দেখো, এখানে লেখাই আছে যে রক্তটা কেমন হবে, ব্রাইট রেড এবং জেনারেলি পেনলেস, সাধারণত ব্যথা হবে না এবং ব্রাইট রেড হবে। কাদের বেশি হবে? মোর কমন হোয়েন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার ইজ রেইজড। এক্সাম্পল ওবেসিটি, যারা খুব মোটা হবে, যাদের কনস্টিপেশন বেশি থাকবে, অ্যান্ড ডিউরিং প্রেগনেন্সি। এইখানে লেখা আছে গ্রেড ফার্স্ট ডিগ্রি ব্লিড অনলি, নো প্রোলাপস, বাইরে বেরোবে না। সেকেন্ড ডিগ্রি প্রোলাপস বাট রিডিউস স্পন্টেনিয়াসলি, আবার ঢুকে যাবে। থার্ড ডিগ্রি প্রোলাপস অ্যান্ড হ্যাভ টু বি ম্যানুয়ালি রিডিউস, হাত দিয়ে ধরে ঢুকাতে হবে। ফোর্থ ডিগ্রি সবসময় ঝুলে যাচ্ছে, হাত দিলেও বেরোচ্ছে না। আরেকটা ডিগ্রি এখন বেরিয়েছে, আমাদের সময় ছিল না, যার জন্য আমি এখনও স্টুডেন্টের ভূমিকা নেই, কারেন্ট এডিশনের বইপত্র কিনি যে কী চেঞ্জ হয়েছে কি না। যার জন্য সার্জারি, গাইনি, মেডিসিন আমার কাছে 5টা 6টা করে সেট আছে। 4 বছর 5 বছর পর পর নতুন সেট কিনে। এই যেমন লাভবেলির বই সেদিন আমি আনলাম। এই ফোর্থ ডিগ্রি আমাদের সময় ছিল না, আমরা 3টে ডিগ্রি জানতাম। ফোর্থ ডিগ্রি বলছে পার্মানেন্টলি ঝুলেই আছে, ভিতরের চাপলেও আর বেরোচ্ছে না হাত দিয়ে, দ্যাট ইজ কল্ড ফোর্থ ডিগ্রি। সো দিস ইজ পাইলস। এই একটা সাদা কালো ছবি, এই দেখা গেছে পাইলস প্রোট্রুশন হয়ে আছে। এই একটা ব্লিডিং পাইলস, সবসময় রক্ত বেরোচ্ছে। আর যদি রক্ত যখন তখন বেরোচ্ছে, স্টুল ছাড়াও অন্য সময় বেরোচ্ছে, দ্যাট ইজ এ কেস অফ কোলোনিক ক্যান্সার। এই যে রেকটামের উপরে ক্যান্সার গ্রোথ হয়ে গেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মাই ফ্রেন্ডস, কোলোনিক ক্যান্সার। তুমি যদি ডায়াগনোসিস না জানো, তোমার যদি সার্জারি, প্র্যাকটিস অফ মেডিসিনের সব নলেজ না থাকে, আর তোমার যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, যেমন লিখে অনেকে হাসান ক্লাসিক্যাল হোমিওপ্যাথ, তা ক্লাসিক্যালের বাবা তুমি সাজতে পারো ফেসবুকে, তোমার এসব কিচ্ছু নলেজ নেই, তুমি রোগ ডায়াগনোসিস করতে পারবে না, তুমি রোগীকে অ্যাডভাইস দিতে পারবে না। তো
তুমি কোলনিক ক্যান্সারটাকে হাতে রেখে রোগীকে আস্তে আস্তে দিনের পর দিন শেষ করে দেবে। ওয়ানলি দি ম্যান উইল বি অ্যাটাক বাই ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ অ্যান্ড ইউ উইল বি দি সোল রেসপন্সিবল পারসন ফর দ্যাট। সো দিস ইজ অলসো হেমারয়েডস। একে বলা হয় ইন্টারনাল হেমারয়েডস আর এক্সটার্নাল হেমারয়েডস। তাহলে ব্যাপারটা কি? আপনি যা বললেন তার মধ্যে তো ইন্টারনাল এক্সটার্নাল পেলাম না। এটা খুবই সিম্পল, গন্ডগোল করে দেওয়া। কিছু কথা আছে ধাঁধা, গন্ডগোল করে দেওয়া। ওই যে ফার্স্ট ডিগ্রি পাইলস হচ্ছে ইন্টারনাল হেমারয়েডস, বাইরে বেরোচ্ছে না। সেকেন্ড ডিগ্রি যে মূর্তি থেকে বাইরে বেরোচ্ছে, তো এক্সটার্নাল হেমারয়েডস মানে প্রলাপস, আর কিচ্ছু না। এটা না জানলে মাথা গুলিয়ে যাবে যে হোয়াট ইজ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্টারনাল মিনস ফার্স্ট ডিগ্রি হেমারয়েডস, আর এক্সটার্নাল মিনস সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি হেমারয়েডস। সো আমাদের এই পেশেন্টকে দিলাম আমি ব্রিমস্টন। এই পেশেন্টের ছবি, এই মুখ দেখাবো না, দেখো এই মুখটা দেখাতে চাইছিল না। আমি সবসময় জিজ্ঞাসা করিনি, জোর করে তো ভিডিও কারো দেওয়া যায় না, আইন মেনে তার ইচ্ছার বিরুদ্ধে ভিডিও করে না। সো দি ফিজিক্যাল মেকআপ ইজ সালফার, লিন থিন এমাসিয়েটেড পারসনস। নাম্বার 2, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, এর চর্মরোগ চাপা পড়েছে। নাম্বার 3, হি ইজ সাফারিং ফ্রম কনস্টিপেশন। অ্যান্ড নাম্বার 4, tremendous desire for sweets. And number 5, this medicine acts over the portal system, this venous system, sulfur, hemamelis, etc. Medicine has great affinity, has great action over the venous congestion, over the venous system. So considering the physical makeup of the patient, considering the tremendous desire for sweets, considering the past history suppression of skin disease, and considering the bleeding hemorrhoids and constipation, our prescription is brimstone once daily in the morning. I do like to prescribe 50 millisecond scale of potencies of this great antipsoric medicine, and let's see the result. I am dead sure the patient will improve my prayers. ভিডিও দিতে গেলে অনেক সময় লাগে, তাই আমি দিতে চাই না, অথচ দেওয়ারও খুব ইচ্ছা লাগে, এত রোগীর চাপ। আর এই ভিডিও ভালো করে বুঝিয়ে দিতে গেলে যা হোক করে ছেলেখেলা করা কাজ আমি পছন্দ করি না। যদি একটা জিনিস বললাম ছেলেরা বুঝলো না, জানলো না, সে জিনিস দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তাই দিতে গেলে অনেক সময় যায়, তাই আমি খুব সমস্যায় পড়ে যাই, কারণ প্রচুর রোগীর চাপ, শরীরও অসুস্থ, আমার চেম্বারে নামতেও দেরি হচ্ছে। তবু এই ভিডিওটা আমি দিলাম অর্থ সম্বন্ধে আমাদের অনেক জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের একটা সম্যক ধারণা পাবে। আর যদি কোনো ওষুধই মাথায় আসছে না, মোটামুটি মিষ্টি খেতে চায়, চান করতে চায় না, চর্মরোগের ইতিহাস আছে, এসব কিছু থাকলে বা কিছু না পেলেও ইউ মে প্রেসক্রাইব ফার্স্ট brimstone. Brimstone is a very, very important medicine over the venous system to control the venous hemorrhage.